হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ডিসকাস করেছি এবং রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস যেগুলো আছে, ম্যামারি গ্ল্যান্ডস এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে মেন ওভারি, ফ্যালোপিয়ান টিউব, এগুলো তার আগের ভিডিওতে পাবে। তো এগুলো ডিসকাসের পর আজকে টপিক হচ্ছে দেখো যে ওভারি মেন রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ফিমেলের জন্য আমরা জানি মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান বলতে পারি। তো সেটার মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা কি হবে, বা ওভারির ইন্টারনাল যে স্ট্রাকচারটা, কী সেলসগুলো আমরা ওভারির মধ্যে পাবো, ঠিক যেরকম আমরা মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের সময় টেস্টিসের সেকশনাল ভিউ দেখেছিলাম, ঠিক সেরকমই আজকে ওভারির সেকশনাল ভিউটা দেখে নেব। তো দেখো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। এখানে কি বলা হচ্ছে দেখো, আগের ভিডিওগুলো যারা দেখোনি একটু আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে এগুলো তোমাদের সঙ্গে কানেক্ট করতে ইজি হবে তোমাদের। তো ভিডিও ডেসক্রিপশানেও পাবে, বা এখানে দেখো আই বাটন থেকেও তোমরা আগের ভিডিওগুলো পেতে পারো। তো সেগুলো দেখে যদি কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করে নিও। আর এই ভিডিওটা তারপরে এসে দেখো, আমার মনে হয় বুঝতে পারবে। তো সেখানে দেখো আজকে যেটা পড়ছি আমরা, যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভারি, সেখানে দুটো ওভারি আমরা জানি থাকে। এবার দুটো ওভারির মধ্যে আমি একটা যদি এরকম পিকচারটা ড্র করে নিই, তো ওভারির পজিশনটা আমরা আগের ভিডিওগুলোতে ডিসকাস করে নিয়েছি। তো সেখানে দেখো এই যে অ্যাটাচমেন্টের এখানে যে সাসপেন্সারি কিছু লিগামেন্টস পাবো, যেটার সঙ্গে ওভারি কী করছে না, ওই ইউটেরাইন ওয়ালের সাথে ফ্যালোপিয়ান টিউব ওগুলোর সঙ্গে অ্যাটাচমেন্টের জন্য যে লিগামেন্টসগুলো আছে সেগুলো দেখো এখানে সাইডে দেখিয়েছি, সাসপেন্সারি লিগামেন্ট। কিন্তু আজকে মেন পড়ার বিষয় হচ্ছে এই ইন্টারনাল পোর্শনটায় আমরা কি পাচ্ছি। তো সেটা দেখতে গেলে একদম আউটার পোর্শনে যে রেড কালারের যে পয়েন্টিংটা করেছি, এই পোর্শনে দেখো এই লাইনটা, এই লেয়ারটাকে আমরা বলছি হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। মানে যেই পোর্শন থেকে এই যে ওভারির যে ওভিউলস ফর্মেশন আমরা দেখছি, তো সেই ওভিউলস ফর্মেশনের জন্য একদম প্রিমিটিভ যে সেলসগুলো কি ফিমেলের জন্য, সেটা হচ্ছে এই জার্মিনাল এপিথেলিয়াম। আউটার মোস্ট এই রেড কালারের যে লেয়ারটা দেখছি, তার ইন্টারনাল পোর্শনে দেখো টিউনিকা অ্যালবুজিনিয়া, মেলের ক্ষেত্রেও আমরা এই লেয়ারটা পেয়েছিলাম টেস্টিস যখন সেকশনাল ভিউ পড়েছি। তো এখানেও ওই জার্মিনাল এপিথেলিয়ামের ভেতর দিকে টিউনিকা অ্যালবুজিনিয়া প্রেজেন্ট আছে। এবার ব্যাপারটা কীরকম না, মেলের জন্য আমরা দেখেছিলাম স্পার্মাটোজেনেসিসটা আফটার পিউবার্টি স্টার্ট হয়। ফিমেলের জন্য উজেনেসিস মানে ওভাম ফর্মেশন প্রসিডিওরটা কিন্তু স্টার্ট হয় যখন নাকি ফিমেলের সেক্স ডিটারমিনেশন ফিটাসে হয়ে গেছে। মানে যখন নাকি কনসিভ করার পর যখন ফিক্সড হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি যে ফিমেলের মানে ফিটাসটা ফিমেল, তো সেই কন্ডিশনে ফিটাস কন্ডিশনে থাকার সময়ই কিন্তু উজেনেসিস প্রসিডিওরটা স্টার্ট হয়ে যায়। কীরকম ব্যাপারটা না, এই যে জার্মিনাল এপিথেলিয়াম লেয়ারগুলো, এখান থেকেই ওভাম ফর্ম করবে আলটিমেটলি, এবং এই জার্মিনাল এপিথেলিয়াম লেয়ারটা থেকে এই প্রথমে দেখো কিছু কিছু সেল, মানে অনেক লক্ষ জার্মিনাল এপিথেলিয়াম সেলস এই টোটাল ওভারি ঘিরে, দুটো ওভারির জন্য একই ব্যাপার আমি বলছি, তো ঘিরে রয়েছে। এবার ওই জার্মিনাল এপিথেলিয়ামের কিছু সেলস কি করবে না, মাইটোসিস ডিভিশনই করছে পাস্টে করে, কি করছে না অনেক মাইটোসিস ডিভিশন করে এখানে কিছু সেলস তৈরি করে নিচ্ছে, যেগুলোকে আমরা বলছি হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল। মানে ব্যাপারটা কি না, এই যে জার্মিনাল এপিথেলিয়াম যেটা তৈরি হওয়ার, সেটা ওই ফিটাস কন্ডিশনেই একটা ফিমেল চাইল্ডের জন্য তৈরি হয়ে গেল। এবার তারপর সেইখান থেকে সব জার্মিনাল সেলস কিন্তু চুজ হচ্ছে না, কিছু জার্মিনাল সেলসই চুজ হবে যেগুলো নাকি ফিমেলের বার্থের পর পিউবার্টি আসার পরে তার মেনোপজ আগে পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত তার রিপ্রোডাক্টিভ এজ চলবে, সেই যেটুকু তার মানে বার্থের আগে এই প্রাইমর্ডিয়াল ফলিকল ধরো ফর্ম হয়ে গেছে, সেগুলোই তার বডিতে স্টোর থাকবে। সেখান থেকে একটা একটা করে প্রত্যেকটা মান্থে 28 ডেজ যে একটা ইন্টারভেলের পর দেখবো ওভামটা রিলিজ হচ্ছে, ওভিউলেশন হচ্ছে। নতুন করে বার্থের পর আর প্রাইমর্ডিয়াল ফলিকল কিন্তু ফর্ম হয় না। তো সেই জন্য কি হচ্ছে তাহলে দেখো, এই যে জার্মিনাল এপিথেলিয়ামের যে এত সেলস আছে, তার মধ্যে কিছু অ্যামাউন্টের সেল সিলেক্টেড হচ্ছে যারা ফার্দার প্রসিডিওরটাকে পারফর্ম করবে বলে সিলেক্ট হলো। তো তাদের মধ্যে যে সেলসগুলো সিলেক্ট হয়েছে, সেগুলোর মধ্যে কিছু সেলস এরকম প্রাইমর্ডিয়াল ফলিকল ফর্ম করে এই ওভারির ইন্টারনাল যে পোর্শনটা, যেটাকে আমরা স্ট্রোমা বলবো, ওই স্ট্রোমা রিজিয়ানে এন্টার করছে।
করলো, এতটুকু ক্লিয়ার। এবার এই যে প্রাইমর্ডিয়াল ফলিকল যেই ফর্ম হয়ে গেল, এবার ওরা মিওসিস সেল ডিভিশন করা স্টার্ট করবে। এবার মিওসিস সেল ডিভিশন আমরা কি প্রসিডিওরে হয় জানি, দুটো স্টেপে হয়, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 1টা হওয়া স্টার্ট করবে কিন্তু বার্থের আগেই, ঠিক আছে। তো সেটা হতে শুরু করেছে, তার সাথে সাথে এই চেঞ্জেসগুলো আমরা দেখব, ঠিক আছে। এবার পড়ি, আর তার সাথে এরপর যখন উজেনেসিস প্রসিডিওরটা ডিসকাস করব, আরও ডিটেলসে এই ব্যাপারটাকে আমি বলবো। তাহলে এখানে এটুকু বোঝা গেল যে এই ফরমেশনটা কিন্তু শুরুটা হয়ে যায় চাইল্ডের বার্থের, ফিমেল বার্থের আগে, কিন্তু তারপরে এই ম্যাচুরেশন স্টেজগুলো অবশ্যই ফিমেলের পিউবার্টি এজ রিচ করার পরে হবে। তো তাহলে এই পোর্শনের চেঞ্জেসটা কীরকম আসছে দেখো, প্রথমে প্রাইমর্ডিয়াল ফলিকল আছে, এরপরে দেখো সেইগুলোই যখন একটু সাইজে ইনক্রিজ করলে সেই স্টেজটাকে আমরা বলছি হচ্ছে প্রাইমারি ফলিকল। এই দুটো কি, যা সাইজটা ইনক্রিজ করছে প্রাইমারি ফলিকল বলছি। এবং এই প্রাইমারি ফলিকলের সাইডে যে লেয়ারগুলো ফর্ম করছে, লেয়ারের যে সেলস, ওগুলোও সব এসেছে ওই জার্মিনাল এপিথেলিয়াম থেকেই, কিন্তু ওগুলো ওভাম ফর্ম করবে না, এই মিডিল পোর্শনটা থেকে ওভামটা ফর্ম করবে, আর ওগুলো জাস্ট একটা কভারিং, প্রোটেকশন লেয়ার বলতে পারো, নিউট্রিটিভ লেয়ার বলতে পারো। তো সেই রকম লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে জোনা পেলুসিটা। এবার যত এই সেলটা ইনক্রিজ করতে থাকবে, সাইজে বাড়বে, তত কি হবে, এই জোনা পেলুসিটার উপরেও একটা লেয়ার ফর্ম করবে, মানে জাস্ট ভলিউমটা ইনক্রিজ হচ্ছে। এবার ভলিউম ইনক্রিজ হওয়ার সাথে সাথে এখানে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হওয়া শুরু হয়েছে, যেটা নাকি আমরা সেকেন্ডারি ফলিকলে দেখো, প্রাইমারি ফলিকল থেকে যখন আরও মডিফাই হয়ে সাইজ বেড়ে গেল, তখন একটা ফ্লুইড ফিল্ড, একটা ক্যাভিটি তৈরি হওয়া স্টার্ট হয়েছে, সেই কন্ডিশনটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি ফলিকল। এবার এই সেকেন্ডারি ফলিকলটা যখন আরও ম্যাচিওর হবে, আরও ম্যাচিওর হওয়ার পরে পুরোপুরি এখানে একটা দেখছি যে একটা ক্যাভিটি ফর্ম করেছে, এবং এই ক্যাভিটিটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্ট্রাম, এবং এই যে স্টেজটা ফর্ম হলো সেই স্টেজটাকে দেখো আমরা বলছি গ্রাফিয়ান ফলিকল। তাহলে কি হলো না, প্রাইমর্ডিয়াল ফলিকল ফর্মেশন হওয়াটা শুরু হয়ে গেছিলো কখন না, বিফোর বার্থ, চাইল্ড বার্থের আগেই। এবার কি হয়েছে, এর পরের যে প্রসিডিওরটুকু, মানে প্রাইমারি ফলিকলটা পর্যন্ত চাইল্ড বার্থের আগে, মানে পিউবার্টির আগে পর্যন্ত হয়ে, মানে বার্থের আগে হয়ে গেছে। এবার যখন চাইল্ডের বার্থ হয়ে গেল, পিউবার্টিতে রিচ করে গেল ফিমেলটা, তখন কি হবে, এর পরের স্টেজগুলো পারফর্ম হওয়া শুরু করেছে। ক্লিয়ার হলো? কিন্তু এই যে স্টেজগুলো পারফর্ম হচ্ছে, এখানে মিওসিস 1 পারফর্ম হচ্ছে, ঠিক আছে। এবার সেই সময় মিওসিস 1 হচ্ছে, তার সাথে সাথে এই চেঞ্জেসগুলো আমরা পাচ্ছি। তো তাহলে এরকম হতে হতে চেঞ্জেসগুলো এসে দেখো এখানে আমরা পৌঁছেছি, এই যে একটা অ্যান্ট্রাম আছে, মিডিলে দেখো ওভাম ফর্ম, মানে ঠিক ওভাম বলবো না এটাকে আমরা সেকেন্ডারি ফলিকল থেকে যেটা ফর্ম করছে সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি উসাইট, ঠিক আছে। এবার তার কভারিংয়ে এখানে দেখো ওই থিকা, এই যে ভিতর দিকে তো জোনা পেলুসিটা লেয়ার ছিলই, বাইরের দিকে থেকাল একটা লেয়ার ফর্ম করেছে, সাইজটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে তাহলে কি হবে না, মেমব্রেন গ্র্যানিউলোসার লেয়ার দেখো গ্রিন কালারের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেমব্রেন গ্র্যানিউলোসার একটা লেয়ার ফর্ম করে ঠিক হয়েছে, এবং এই উসাইট যেটা ফর্ম করছে সেটাকে নিউট্রিশনও প্রোভাইড করছে। এবার কি হয়, যত অ্যান্ট্রামটা সাইজটা কিন্তু ফ্লুইড ফিল্ড হয়ে বাড়তে থাকে, তাহলে ভেতরে অ্যান্ট্রামটা সাইজ যদি বাড়তে থাকে, তাহলে এই সেকেন্ডারি উসাইট যেটা নাকি মাইটোমিওসিস ডিভিশন করছে, মিওটিক 1 ডিভিশন করে মোটামুটি একটা ম্যাচুরেশন উসাইটে, সেকেন্ডারি উসাইটে স্টেজে চলে এসেছে, ততক্ষণে কী হয়েছে, অ্যান্ট্রামটাও বড় হয়েছে সাইজে। এবার যত অ্যান্ট্রাম বড় হবে, তাহলে উসাইটের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে, এবং ওই প্রেশারের জন্য কি হয়, এই গ্রাফিয়ান ফলিকলটা রাপচার করে যায়, ঠিক আছে। গ্রাফিয়ান ফলিকল রাপচার করলে গ্রাফিয়ান ফলিকলটা এখান থেকে দেখো এভাবে ব্রেক করে গেল, এবং গ্রাফিয়ান ফলিকল ব্রেক করার পরে সেকেন্ডারি উসাইটটা ওভারির থেকে রিলিজ হয়ে গেল, ঠিক আছে। এটাকে কিন্তু অনেক বইতে দেখবে যে ওভাম লেখা থাকে, ওভিউল লেখা থাকে, কিন্তু সেগুলো ঠিক নয়। এই স্টেপটাতে যেটা রিলিজ হয় ফিমেল বডি থেকে, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি উসাইটস, এবং এই যে স্টেপটা হলো, মানে গ্রাফিয়ান ফলিকলকে ব্রেক করে ওভাম সেকেন্ডারি উসাইটটা রিলিজ হলো, এই প্রসিডিওরটাকে আমরা বলছি ওভিউলেশন। তোমাদের দেখবে এমসিকিউ কোশ্চেন্স থাকে যে ওভিউলেশনের সময় ওভারি থেকে কি রিলিজ হয়, প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট, ওভাম, ওভিউল, এরকম।
তো অ্যান্সার কিন্তু হবে ওটা সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটটা রিলিজ হয়, আমরা ওভাম বলবো তখন যখন নাকি মিওসিস 2ও কমপ্লিট হবে। এখানে দেখো মিওসিস 2 কমপ্লিট হয়নি, সেল শুধু এখানে শুধুমাত্র যেটা ফর্ম হওয়ার কথা ছিল সেটা মিওসিস 1টা কমপ্লিট হয়েছে। এবার মিওসিস ডিভিশন দুটো, এবার মিওসিস 1 কমপ্লিট হয়ে ওটা ওভাম থেকে রিলিজ হয়ে গেছে, ওভাম থেকে নয় সরি ওভারি থেকে রিলিজ হয়ে গেছে। এবার ওভারি থেকে রিলিজ হয়ে ওটা ওয়েট করবে কিসের জন্য না স্পামের জন্য। স্পাম এসে যেই অ্যাটাচ হবে তখন গিয়ে সেকেন্ড মিওটিক ডিভিশনটা বা মিওসিস 2টা কমপ্লিট হবে, তার আগে নয়। এবং মিওসিস 2 কমপ্লিট হওয়ার পর ওটাকে আমরা ওভাম বলতে পারি বা ওভা বলতে পারি, তার আগে পর্যন্ত এটাকে আমরা বলবো সেকেন্ডারি উসাইট। তাই ওভিউলেশনের সময় ওভারি থেকে সেকেন্ডারি উসাইট রিলিজ হয়, ওভাম নয়। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলাম। এবার এই যে দেখো সেকেন্ডারি উসাইট তো রিলিজ হয়ে গেল, হওয়ার পর কী হবে না এই পোর্শানে দেখো তোমাদের যখন স্ট্রাকচারটা পড়িয়েছি, টোটাল স্ট্রাকচারটা মানে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা পড়িয়েছি, একটুখানি ভেবে দেখো এই ওভারির সঙ্গে এই পোর্শানটাতে এরমভাবে এই সেকেন্ডারি উসাইটটা এখানে আমি মুছে দিলাম, সেকেন্ডারি উসাইটটা রিলিজ হয়েছে। তারপরে এখানে এই যে এরকমভাবে ফিমরির পোর্শানটা রয়েছে ফ্যালোপিয়ান টিউবের। তো আর কি হচ্ছে না ফ্যালোপিয়ান টিউবের ওই যে ফিমরি রিজিয়ানটা রয়েছে সেখান থেকে এখান থেকে দেখো ওভামটা রিলিজ হলো, এ কী করলো এখানে এটাকে ক্যাচ করে নিল, ওভাম নয় সরি সেকেন্ডারি উসাইট রিলিজ হলো, সেটা এখানে ক্যাচ হয়ে গেল, হয়ে এবার ফ্যালোপিয়ান টিউব দিয়ে মুভ করবে, অ্যাম্পুলার রিজিয়ানে যাবে। যদি ফার্টিলাইজড হয় তো ফার্টিলাইজড হবে মানে স্পামের সঙ্গে ফিউজড হয়, তো ফিউজড হওয়ার সময় ওটা মিওটিক 2 কমপ্লিট করে ফেলবে, তারপরে ফিউশনটা হয়ে যাবে মানে জাইগোট ফর্ম করে যাবে। ঠিক আছে, আশা করি এই পোর্শনটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আর পাশে দেখো আমি তোমাদেরকে পিকচারও দেখাতে চেষ্টা করছি যেখানে তোমরা এই মুভমেন্টটা মানে এই রিলিজিংটা ব্যাপারটা বুঝতে পারবে। এরপরে কি হয় দেখো, তাহলে এখানে তো ওভামটা রিলিজ হয়ে গেল, বা সেকেন্ডারি উসাইট বলাটা বেশি ভালো যেটা বললাম তোমাদের। তো সেকেন্ডারি উসাইট রিলিজ হয়ে গেল, কিন্তু সেকেন্ডারি উসাইট যখন রিলিজ হচ্ছে সেকেন্ডারি উসাইট কি করছে না ওই যে জেডপি জোনা পেলুসিটা বলছিলাম, ওই জোনা পেলুসিটার সেলসগুলোকে নিয়েই সেকেন্ডারি উসাইটটা রিলিজ হয়। ঠিক আছে, জোনা পেলুসিটার সেলগুলোকে নিয়ে সেকেন্ডারি উসাইট রিলিজ হয়। গ্রাফিয়ান ফলিকলের একটা ডিফারেন্ট মানে আলাদা করে স্ট্রাকচারটা জানা খুব দরকার, কোন পার্টগুলোকে কি বলা হয়। তো তাই জন্য একটা সেপারেট ভিডিওতে আমি সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করে দেব, এখানে যেটুকু বোঝার সেটা জেনে রাখো। তো এটা তো রিলিজ হয়ে গেল, কিন্তু বাকি যে সেলসের যে কভারিংগুলো ছিল গ্র্যানিউলোসা সেলস, এখানে এই সেকেন্ডারি উসাইটটা রিলিজের সময় শুধুই যে জোনা পেলুসিটার লেয়ারটা নিয়ে রিলিজ হয় তা নয়, আশেপাশের কিছু গ্র্যানিউলোসা সেলসও নিয়ে রিলিজ হয়ে যায়, কিন্তু যেটুকু রিমেন্স থেকে যায় সেটাকে তখন আমরা বলবো হচ্ছে কর্পাস লিউটিয়াম। এই লাপচার্ড গ্রাফিয়ান ফলিকলই হচ্ছে কর্পাস লিউটিয়াম। তাহলে লাপচার গ্রাফিয়ান ফলিকল হয়ে গেল কর্পাস লিউটিয়াম। এবার দেখো ধীরে ধীরে কর্পাস লিউটিয়ামটা আরও ছোট হতে থাকবে এবং একটা টাইমে গিয়ে ওটা ডিজেনারেট করবে, নষ্ট হয়ে যাবে বা ডেব্রিস হিসাবে স্ট্রোমায় থেকে যাবে। আবার ওইখানে যেটুকু এনার্জি থেকে গেল বা যে মেটেরিয়ালসগুলো থেকে গেল সেগুলোকে আবার রিইউজের প্রসিডিওর হবে। এবার ব্যাপারটা কি হচ্ছে না কিছু হরমোন দেখো উপরে লিখে রেখেছি ফাংশনাল হয় কীরকম না, এটা তো ফলিকল, এগুলো তো ফলিকল লিখছি আমরা, দেখো প্রাইমারি ফলিকল, প্রাইমোডিয়াল ফলিকল, সেকেন্ডারি ফলিকল। তাহলে ফলিকলগুলো গ্রো হওয়ার জন্য যে হরমোন হেল্প করে সেটাকে আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন বলবো, মানে ফলিকলকে স্টিমুলেট করার জন্য যে হরমোন ইউজ হয় সেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে এখানে পিটুইটারি থেকে সিক্রেটিং যে হরমোনটা এই ফলিকিউলার গ্রোথটাকে হেল্প করছে সেই হরমোনটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। মানে এই ফার্স্ট থেকে শুরু করে মানে প্রাইমোডিয়াল ফলিকল থেকে ওটা স্টপ ছিল, যে ব্যাপারগুলো বলে এলাম যে পিউবার্টির আগে কতটা বার্থের পর হয়ে মানে বার্থের পর স্টপ থাকবে প্রাইমারি ফলিকল ফর্ম হয়ে, তারপর পিউবার্টির পর থেকে এসে এই প্রসিডিওরগুলো পারফর্ম করছে। তাহলে তো সেটাতে অ্যাক্টিভ করার জন্য ফাংশনাল করার জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করছে। তারপর যেই ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ শেষ হয়ে গেল মানে এই ওভিউলেশনটা হয়ে গেল, তারপর পিটুইটারি থেকে সিক্রেটিং হরমোন হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই সময় লিউটিনাইজিং হরমোনের সিক্রেশনটা বেড়ে যায়, এই লিউটিয়াল ফেজটা
মানে এই যে কর্পাস লিউটিয়ামের এই ফেজটাকে মেনটেন করার জন্য। এবার এটা তো হলো পিটুইটারি থেকে সিক্রেটিং হরমোন, কিন্তু এই সময় ওভারির নিজের থেকেও কিছু হরমোন সিক্রেট করছে। তাদের মধ্যে ফার্স্টের যে ফেজটা মানে ওভিউলেশনের আগে পর্যন্ত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন এই ফাংশনসগুলোকে পারফর্ম করতে হেল্প করবে। তারপরে যেই ইস্ট্রোজেনের ফাংশনস হয়ে গেল, ওভিউলেশন হয়ে গেল, তারপর দেখো এখানে কর্পাস লিউটিয়াম ফর্ম হয়েছে এবং কর্পাস লিউটিয়াম থেকে প্রচুর অ্যামাউন্টের প্রোজেস্টেরন সিক্রেট হয়। কেন? প্রোজেস্টেরন কি করে? প্রেগনেন্সি পজিটিভ করার জন্য রেডি করে বডিকে। ইউট্রাসের যে বলেছিলাম ইউটেরাইন ওয়ালটা থিকেনিং হবে, তো সেই ইউটেরাইন ওয়াল ঠিক করতে, ইউটেরাইন ওয়ালের থিকেনিংয়ের জন্য কিন্তু প্রোজেস্টেরন খুব দরকার, বা প্রেগনেন্সি মেনটেনের জন্য প্রোজেস্টেরন দরকার। তো যেহেতু কর্পাস লিউটিয়াম কখন ফর্ম হবে না, ওভিউলেশন হলে তবেই তো কর্পাস লিউটিয়াম ফর্ম হবে, তার আগে তো হবে না। তো তাহলে ওভিউলেশন হলেই তাহলে বোঝা যাচ্ছে যে এরপর বডিতে ফার্টিলাইজেশন হতেও পারে যদি স্পার্ম এন্টার করে। তো সেই জন্য প্রোজেস্টেরন বেশি অ্যামাউন্টের সিক্রেট হয়ে থাকে, যাতে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে যেন প্রেগনেন্সি মেনটেন হতে পারে। এবার যত কর্পাস লিউটিয়ামের এখন সাইজ বেশি বেশি প্রোজেস্টেরন, যত কর্পাস লিউটিয়ামের অ্যামাউন্টটা কমতে থাকবে, প্রোজেস্টেরনের সিক্রেশনটা ধীরে ধীরে কমতে থাকবে। যদি দেখা যায় যে প্রেগনেন্সি পজিটিভ হলো না, এবং সে যদি দেখা যায় যে পজিটিভ হয়েছে, তখন প্রোজেস্টেরনের অ্যামাউন্টটাও কিন্তু রিটেন হবে, মানে থাকবে, মেনটেন হবে, বেশি অ্যামাউন্টের হাই লেভেলের প্রোজেস্টেরন বাড়বে। কিন্তু যদি দেখা যায় যে ফার্টিলাইজেশন হয়নি, ওভিউলটা ফার্টিলাইজ হয়নি, তখন কি হবে? ধীরে ধীরে প্রোজেস্টেরনের অ্যামাউন্টটা কমতে থাকবে এবং শেষের দিকে যত প্রোজেস্টেরনের অ্যামাউন্ট কমবে তখন আমরা মেনস্ট্রুয়েশন দেখতে পাবো। তাহলে এই যে ডেটটা মোটামুটি হিসাবে দেখো আমাদের ক্যালকুলেট করা হয় কীরকম না, মোটামুটি বলা যেতে পারে এই পোর্শনটাকে যদি আমরা ডে 1 বলি, তো সেখানে ডে 1 থেকে মোটামুটি 14 পর্যন্ত সেই ডেটটাতে আমরা বলবো ওভিউলেশন স্টেজ। ঠিক আছে, তো ওভিউলেশন স্টেজ যদি 14 ডেতে হয়, তারপরে আর যে 14 ডেজ মানে ডে 28-এ গিয়ে আমরা মেনস্ট্রুয়েশন পাবো। ঠিক আছে, তো এই ব্যাপারটা পুরোটা মোটামুটি একটা ওভারির স্ট্রাকচারটা, ইন্টারনাল সেলসগুলো এবং তার সাথে সাথে কিভাবে হরমোনাল রেগুলেশন হয়। এবার ব্যাপারটা কি আমি বললাম, ধরো এই পোর্শন পর্যন্ত ফলিকল স্টিমুলেটিং হরমোন আর ইস্ট্রোজেন থাকে, আর এই পোর্শনটাতে আমরা দেখলাম দুটো হরমোনের কাজকর্ম, কি কি না প্রোজেস্টেরন আর লিউটিনাইজিং হরমোন। কিন্তু ব্যাপারটা কি না একেবারেই কি এই সময় মানে কর্পাস লিউটিয়াল স্টেজে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা ইস্ট্রোজেন একেবারেই জিরো হয়ে যায় সেটা নয়। এরপর হরমোনাল রেগুলেশনের সময় গ্রাফ দেখাবো তোমাদের, দেখবে কখনোই কোনো হরমোনের লেভেল একেবারে জিরো হয়ে যেতে পারে না, পুরোপুরি জিরো কখনোই হবে না, কিন্তু অ্যাবান্ডেন্সটা মানে বেশি অ্যামাউন্টের কখন পাবো সেটা হচ্ছে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর ইস্ট্রোজেনের অ্যামাউন্টটা ওভিউলেশনের আগের যে ফার্স্ট 14 ডেজ যদি দেখি মেনস্ট্রুয়াল সাইকেলের, তখন বেশি থাকে। আর ওভিউলেশনের পরের যে 14 ডেজ দেখছি, তো সেই সময় দেখব প্রোজেস্টেরন আর লিউটিনাইজিং হরমোনের পিকটা বেশি থাকে, কিন্তু এগুলো প্রেজেন্ট থাকবে, জিরো হবে না। ঠিক আছে, তো আমার মনে হয় এখানে তোমরা স্ট্রাকচারসগুলো বুঝতে পেরেছো। আর সেটা বাদে দেখো স্ট্রোমা আছে, ধরো ভেসেলস, কিছু ব্লাড ভেসেলস, তারপরে এই যে ফাংশনসগুলো পারফর্ম হচ্ছে, তো সেগুলো হওয়ার জন্য এনার্জি দরকার। এগুলো একটা পার্টিকুলার সেল, তো সেই পার্টিকুলার যে কোনো সেলেই তো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোমস এগুলো তো থাকবেই, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, তো সেই জিনিসগুলো স্ট্রোমাতে আছে। আর এখানে যে স্পেশালাইজড সেলসগুলো পাচ্ছি সেগুলো এখানে আমরা ডিসকাস করলাম। তো আশা করি তোমরা এখানে ভেতরের স্ট্রাকচারসগুলো কি বুঝতে পেরেছো, এবং তার সাথে হরমোনাল রেগুলেশন এবং ডে 1 থেকে 28 কোন টাইমে মোটামুটি ওভিউলেশন 14 to 18 17 ডেজের মধ্যে হয়, সেই ব্যাপারগুলো দেখো আমরা বুঝতে পারলাম। এরপরে আমি আলাদা করে আবার গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারও ডেসক্রাইব করব, এবং যেটা তোমাদের বললাম যে ফিমেলের ক্ষেত্রে উজেনেসিস বা ওভা ফর্মেশন প্রসিডিওরটা চাইল্ডের বার্থের আগেই শুরু হয়ে যায়, এবং যেই চাইল্ডের বার্থ হয়ে গেল ওভিউলেশন প্রসিডিওরটা স্টপ হয়ে গেল, মানে ওভিউলেশন প্রসিডিওর বলতে উজেনেসিস বলছি, সেটা চাইল্ড বার্থের আগে শুরু হয়ে যায় ফিটাসের মধ্যে, চাইল্ডের বার্থ হলো, বন্ধ হয়ে গেল। এবার যখন সেই ফিমেলটা আবার পিউবার্টিতে ক্রস করবে, সেই গার্ল আবার ওই 13 কি 12 এরকম এজে পৌঁছাবে, পিউবার্টি রিচ করবে, সেই সময় গিয়ে আবার কিন্তু এই প্রাইমারি সেকেন্ডারি উসাইটস এই জিনিসগুলো হওয়া শুরু করবে হরমোনাল কন্ট্রোলের উপর বেস করে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আরও ডিটেলসে উজেনেসিসের সময় তোমাদের সঙ্গে ডিসকাস করব।
তো মনে হয় এগুলো তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো সেকেন্ডারি উসাইটটা যখন রিলিজ হয়, যেটা বললাম, তখন ওটা মিওসিস 1টা কমপ্লিট করে রিলিজ হচ্ছে, মিওসিস 2টা তখন হবে যখন নাকি স্পাম এসে অ্যাটাচ হবে। এই ব্যাপারগুলো আবার আমি ওজেনেসিসের সময় আরও ডিটেলসে ডিসকাস করব। তো আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা ওভারির কি হতে পারে এবং সেখানে মানে এই যে কী টাইপের সেলসগুলো তোমরা পাচ্ছ। আর একটা বিষয় দেখবে তোমাদের মনে প্রশ্ন থাকে যে হিউম্যান বডিতে ফিমেলদের জন্য 2টো ওভারি কেন, তার কি আদৌ কোনো দরকার আছে নাকি ওই কী জন্য, কারণটা কি, 2টো ওভারি থাকার কারণটা কি? তো সেটাতে দেখো বলি যে এখানে আমরা বলছি যে 28 ডেজের সাইকেল, কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখো, এখান থেকে যখন এই সেকেন্ডারি উসাইটটা রিলিজ হচ্ছে তখন এই ওভারিয়ান এই যে ওয়ালটা, এই যে ওয়ালের যে ধরো জার্মিনাল এপিথেলিয়াম বা টিউনিকা অ্যালবুজিনিয়ার যে লেয়ারটা একটু তো হ্যাম্পার হলো, ব্রেক হলো, ঠিক আছে, বা এখানে ধরো এই সেকেন্ডারি উসাইটস রিলিজের সময় গ্রাফিয়ান ফলিকল হ্যাম্পার হলো, গ্রাফিয়ান ফলিকলের পর কর্পাস লিউটিয়ামকে আবার রিজেনারেট করতে হবে। তো সেই জন্য একটা ওভারিতে একবার এই টোটাল এই সাইকেলটা পারফর্ম হয়ে যাওয়ার পর দেখা যায় যে ওভারিতে কিছু পোর্শন লস হয়েছে, হ্যাম্পার হয়েছে, তো সেগুলোকে আবার রিগেন করতে হবে, করে আরেকটা সাইকেল শুরু করতে হবে। এবার যতক্ষণ না এই ওভারি ওভারকাম করে ফেলছে যে আগের সাইকেলটায় যে লসগুলো হয়েছে সেগুলো যতক্ষণ না ওভারকাম করে নিচ্ছে তখন আবার নতুন করে একটা সাইকেল স্টার্ট করতে পারছে না। তো সেই জন্য কি হয় যে মাঝে একটা মান্থের গ্যাপ থাকে, যে এই ওভারিতে একবার ধরো লেফট সাইডের ওভারিতে এই প্রসিডিওরগুলো পারফর্ম হলো, তো তাহলে ওভারিয়ান কিছু লস হয়েছে, তাই সেই লসগুলোকে ওভারকাম করতে থাকে নেক্সট মান্থের জন্য, এবং সেই সময় সাইকেলটা পারফর্ম হয় রাইট ওভারিতে। এবার তাই জন্য লেফট ওভারি তখন টাইম পেয়ে যাচ্ছে কি না প্রিভিয়াস যে এই মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়াল সাইকেল বা এখানে সেকেন্ডারি উসাইট ফর্মেশন যাই বলি না কেন, তাতে যে লসগুলো হয়েছে সেটাকে ওভারকাম করে রেডি হয়ে যাচ্ছে, এবং সেই সময় বায়োলজিক্যাল প্রসিডিওরটা পারফর্ম করছে আরেকটা ওভারি, এবং তার জন্য এই যে গ্যাপটা অল্টারনেটলি হচ্ছে বলে ওভারি ওর লসটাকে ওভারকাম করে আবার ফার্দার একটা স্টেপ পারফর্ম করতে পারছে বা ফার্দার সাইকেলটা মুভ করতে পারছে। তো সেই জন্যই দেখো 2টো ওভারি প্রেজেন্ট থাকছে এবং 2টো ওভারিতে অল্টারনেটলি কাজ হচ্ছে, যাতে এই লসটাকে সেই সময়ের মধ্যে ওভারি ওভারকাম করে ফেলতে পারে। ঠিক আছে, তো আশা করি এই টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং দেখে যদি কিছু ডাউট মনে হয় তোমরা কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব।